নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মহড়ার জন্য বেছে নেওয়া হলো রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর আগরতলাকে। পেহেলগাঁওয়ে ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে চলছে টান টান পরিস্থিতি। এর মধ্যে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে রয়েছে বন্ধুত্ব, তাই পাকিস্তানকে বাংলাদেশ সহযোগিতা করবে বলে ধারণা করছে দিল্লি, যার কারণে দিল্লি কূটনৈতিকভাবে লড়াই করার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি সেরে নিতে চাইছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করা যাবে আর কি করা যাবে না, সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতে দেশজুড়ে অসামরিক মহড়া হতে চলেছে বুধবার। দেশের ২৭টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলাও। কারণ ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাতে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়েও সরকারি চিন্তা রয়েছে। তাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর আগরতলাতে পুরোপুরি নিরাপত্তা দিতে সরকার মহড়া থেকে শুরু করে সব ধরনের কাজকর্ম সেরে নিতে চায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে। দেশের সব রাজ্যকে পাঠানো নির্দেশে মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আগামী বুধবারের মহড়ায় খতিয়ে দেখে নিতে হবে যে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্রই যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায়, তার মহড়া সেরে রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনার আবাহে সম্ভাব্য হামলা থেকে যথাসম্ভব ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভবন, সেতু, তেলের ডিপো, রেল স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়া বা সেগুলোকে যথাসম্ভব লুকিয়ে ফেলার প্রস্তুতিও সেরে রাখতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে মোদী সরকার। এছাড়া সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া, হামলার সময় বা জরুরি অবস্থায় নাগরিকদের যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রশ্নে নির্দিষ্ট পরিকল্পনা বানিয়ে তা অভ্যাস করে রাখতেও বলা হয়েছে রাজ্যগুলিকে। এজন্য জেলা শাসক, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, হোমগার্ডদের সঙ্গে স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তবে ইসলামাবাদ এবং ঢাকা বন্ধুত্ব হওয়ার পর উদ্বেগ বেড়েছে উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য, কারণ বাংলাদেশ সীমান্ত দিয়ে পাকিস্তানকে সার্বিক সহযোগিতা করতে পারে বলে মনে করছে অনেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে অনুযায়ী পাকিস্তানের আইএসআই জঙ্গি বাহিনী ঢুকে পড়েছে বাংলাদেশে। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠীর ১০ জন সদস্য বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে আক্রমণ করার ব্ল্যাক প্রিন্ট তৈরি করেছে। সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র ধরে দাবি করছে, ভারতীয় গোয়েন্দা বাহিনীর রিপোর্ট অনুযায়ী ঢাকা বিমানবন্দর থেকে আইএসআই এর ৫ জঙ্গি চট্টগ্রামে ঘাঁটি গেড়েছে আর ৫ জঙ্গি ঘাঁটি গেড়েছে ঘাগড়াছড়িতে। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে প্রথম সপ্তাহে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে চলছে ইউনূস সরকার। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের বর্তমান রাজত্ব কায়েম রেখেছে মৌলবাদীদের কট্টরপন্থীরা। সূত্রের খবর, এই কট্টরপন্থীরা মদত যোগাচ্ছে আইএসআই জঙ্গিদের। প্রসঙ্গত, উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পর গত বছর ডিসেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চ পদস্থ ২ আধিকারিক। এ তথ্য রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছেও, যা ভারত সরকার মোটেও ভালো চোখে দেখেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র অনুযায়ী একটা বিষয় স্পষ্ট, পাকিস্তান ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ অব্যাহত রাখতে চাইছে এখন বাংলাদেশের ভূখণ্ডকে কাজে লাগিয়ে, যার কারণে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আইএসআই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে আক্রমণ শানাতে পারে এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্ব রাজ্যগুলিকে চরম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশের ৩ দিক থেকে বেষ্টিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করার জন্য স্ক্রিনিং করে নিয়েছে
আইএসআই জঙ্গি সংগঠন। এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার কারণে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত মোড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য সহ ত্রিপুরার প্রতিদিন বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা দিচ্ছে পুলিশের জালে। বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য হওয়ার সুবাদে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা ত্রিপুরাতেই বেশি, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও উদ্বেগের কারণ। যুদ্ধকালীন পরিস্থিতিতে মহড়ায় উপস্থিত থাকবেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, দমকল কর্মী, পুলিশ, সিভিল ডিফেন্স, হোমগার্ড, চিকিৎসক, নার্স সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। শান্তন টিভি। মঙ্গলবার অমরপুর ব্লকের অন্তর্গত থাকছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পাকা বাড়ির শুভ দ্বার উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ফলক উন্মোচনের মধ্য দিয়ে নতুন পাকা বাড়ির শুভ উদ্ঘাটন করেন। পরে পঞ্চায়েতের অফিসের বিভিন্ন কক্ষগুলো ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ বিধায়ক রঞ্জিত দাস ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশে এগিয়ে নিয়ে যেতে হলে আগে গ্রামকে উন্নত করতে হবে। তার জন্য প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকার গ্রামকে উন্নত করার পরিকল্পনা নিয়েছে এবং বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে সরকার। আমরা তো সবাই জানি, কিছুদিন আগেও পঞ্চায়েত ভবনে আপনারা জানেন যে পঞ্চায়েত দিবস আমরা পালন করেছি। সেখানে আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে গ্রাম যদি উন্নত না হয় তাহলে আমাদের রাজ্য বা দেশও উন্নতি হবে না। তো আজকে টাকছড়া যে গ্রাম পঞ্চায়েতে সে আমাদের যে বিকশিত ভারতের যে তো টাকছড়া পঞ্চায়েত আজকে এখানের যে বিল্ডিং সেটা ইনোগ্রেশন করলাম এবং আপনারা নিজেরাও দেখেছেন। এরপরে আমরা বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন যে চিন্তাধারা আমাদের রাজ্য সরকারের আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের সাহায্য করছেন সেটাকে সামনে রেখে আমরাও কিন্তু সেই গ্রাম ত্রিপুরাকে আমরা তো তার একটা ঝলক কিন্তু আজকে আপনারা দেখতে পেয়েছেন। ত্রিপুরা সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এনডিআরএফ প্রকল্পে ডিবিটি এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। দেশের জনসংখ্যা হল 144 কোটি। এর মধ্যে কৃষিকাজ করছে মাত্র 20 কোটি কৃষক। এর মানে 100 জন মানুষের মধ্যে 14 জন কৃষক। ত্রিপুরা রাজ্যের 42 লক্ষ মানুষের মধ্যে 4,72,000 কৃষক, অর্থাৎ শতকরা 11 জন কৃষক। এই কৃষকরা দেশবাসী এবং রাজ্যবাসী খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই কৃষকদের জন্য আগে কোনো সরকার কিংবা প্রধানমন্ত্রী চিন্তাও করেনি। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছে। কিভাবে কৃষকদের আয় উপার্জন বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দিয়েছে তিনি। বিশেষ করে কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় সেদিকেও নজর দিয়ে কাজ করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানান মন্ত্রী রতন লাল নাথ। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা। আমাদের দেশের জনসংখ্যা হল 144 কোটি, কৃষিকাজ করছে 20 কোটি। তার মানে 100 জন মানুষের মধ্যে 14 জন কৃষক। আমাদের রাজ্যে 42,22,000 মানুষ আছে এবং 4,72,000 কৃষক, মানে শতকরা 11 জন কৃষক। তাহলে এই 42,22,000 মানুষকে খাদ্য উৎপাদন করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা। সেরকম ভারতবর্ষে 20 কোটি কৃষক 144 কোটি মানুষকে খাওয়াচ্ছে। তো এই যে জিনিসটা, কৃষকদের সত্যিকারের মূল্যায়ন কখনো আগে হয়নি। আমার রাজনৈতিক জীবনে কৃষকদের শ্রদ্ধা সম্মান বা তাদের মূল্যায়ন করেছে সর্বপ্রথম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এর আগে কেউ
যে তাদের শ্রদ্ধা জানাতে হবে, তাদের সম্মান জানাতে হবে, তাদের আয় বাড়াতে হবে, তাদের আয় দ্বিগুণ বা তিনগুণ করতে হবে, কোনোদিন কেউ চিন্তা করতে পারে না। ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্যোগে এনএসএস এর 7 দিনের বিশেষ শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে শুরু হয় এই শিবির। এই বিশেষ শিবিরকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রথমবার ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে 7 দিনের শিবির শুরু হয়েছে। আজ শিবিরের উদ্বোধন করা হয়। এই শিবিরে অন্যান্যদের মধ্যে রক্তদান শিবির উল্লেখযোগ্য। ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন। তাদের অভিনন্দন জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। আরও বলেন, এ ধরনের এনএসএস শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ব বাড়ানো হবে। বসু ইংলিশ মিডিয়াম স্কুলের এনএসএস ইউনিটের 7 দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালার বিশেষ যে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই রক্তদান শিবির আমাদের এখানকার গার্জেন, আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে। এটা আমাদের কাছে একটা পরম্পরা এবং সবচেয়ে বেশি অভিভূত এই কারণে যে এই প্রথমবার এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে এনএসএস ইউনিট হচ্ছে এবং 7 দিনব্যাপী এই কর্মশালাতে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং সামাজিক যে কর্মকাণ্ড এবং নেশনের প্রতি আমাদের মাতৃভূমির প্রতি যে আমাদের দায়িত্ব, সেগুলি সম্পর্কে এখানে আলোচনা হবে। বাইসাইকেল ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক ব্যক্তি। ঘটনা সোমবার রাত আনুমানিক 11:30 নাগাদ উদয়পুর ব্রহ্মবাড়ি B+L অফিসের সামনে জাতীয় সড়কে। দুর্ঘটনায় বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকল কর্মীরা উদ্ধার করে গোমতী জেলার হাসপাতালে নিয়ে আসে। মানে এই পাশের থেকে উঠতে গাড়িতে উঠবো, মানে সাইকেলটা উঠবো, এই গাড়িটা এদিক থেকে আইছে, আইয়ে তারা বাড়ি দেওয়া ফেলাই দিচ্ছে। কোন জায়গা? এইখানে ফুলকুমারী জায়গা। আমার নাম নিবু সরকার। বাড়ি কোনটা নেই? আমার বাড়ি চন্দ্রপুর। এখানে আমি গাড়ি লিয়ে যাইতাছি। আমি এই গাড়িটা আমনে? হ্যাঁ, এই গাড়িটা আমার। আমি তার নমুনা দেখতে আমি চাকার তলে পড়ে গেছে গা, ঠিক আছে, যার কারণে আমি দাঁড়াইছি। আমি বেচারা একটা গাড়ি তো, তেও ড্রাইভার আমিও ড্রাইভার, গাড়িটা দাঁড়া করাই। যখন চাকার তলে পড়ে গেছে, হয়তো তার হাত পা ভাঙতে পারে, তে করছে যে গাড়িটা না অফ করে গাড়িটা ফালাই দৌড় দিছে। তা আমি আবার যার কারণ তার পিছিয়ে দৌড়ে গেছি। দৌড়ে গেছে আমার শুনলা পিল্লা রক্ত অ্যাক্সিডেন্ট হয়েছে যে হে কি আছিল? হ্যাঁ, মদ খাওয়া অবস্থা, সাংঘাতিক ড্রিঙ্ক করে দিছে। আর গাড়ি তো আমরাও চালাই, আমরাও পরে গাড়ি চালাই, আমার নিজের গাড়ি না। কি মদ খাওয়া অবস্থা কি আছে? ড্রাইভারটা, এই গাড়ির ড্রাইভারটা। আর আরেকজন যারে বাড়ি দিছে? আরেকজন বাড়ি দিতে তো তার কথা বলতে পারে না, তার তো বাড়ি দিয়ে ফেলাই দিছে। মানে কি চালাই যাচ্ছিল না? বাইসাইকেল। আরেকটা ঘটনা হয়েছিল, ওইখানে আগুন লাগছিল, ফায়ার সার্ভিস ওইখানে গেছিল। তখন আমরা 2টা বাইক নিয়ে আইছিলাম, মানে ইমার্জেন্সিতে, 2জন টিএসআর আর 2জন পুলিশ নিয়ে। আসার পথে দেখলাম বর্মাবাড়িতে ভিউ সুইটের কাছে, মানে আনুমানিক 200 মিটারের দূরে একটা গাড়ি বাইসাইকেলের সাথে দুর্ঘটনা ঘটছে। তখন গাড়িটা দেখলাম মাঝখানের পথেই। তখন বাইসাইকেলের যে তাইনে আসছিল, বাইসাইকেল তাইনে আসছিল, তাইনে খুব জখম আগত, মানে তাইনে বাসে কিনা সম্ভব আছে। আর গাড়ির ড্রাইভারে আমরা ধরছি, এখনো জিজ্ঞেস করা হয়েছে না, কিন্তু ড্রিঙ্ক করার অবস্থা ছিল? হ্যাঁ, ড্রিঙ্ক করার অবস্থা ছিল না এখনো দেখছি না, মানে তাইনে ড্রিঙ্ক করা আসছিল কিনা আমরা জিজ্ঞেস করানোর পরে ড্রিঙ্ক করার অবস্থায় থাকে কিনা, তারপরে আমরা পরবর্তী অ্যাকশন নিব। গাড়ি ভর্তি দেশি মদ আটক করে পুলিশের হাতে তুলে দিল বজরং দলের সদস্যরা। ঘটনা মঙ্গলবার শেখেরকোট নিউ মার্কেট এলাকায়। ঘটনাস্থল থেকে পালিয়ে গেল গাড়ি চালক। গাড়িটি আটক করেছে আমতলী থানার পুলিশ। জানা গেছে, নিউ মার্কেট এলাকায় একটি অটো গাড়ি দেখে বজরং দলের সদস্যদের সন্দেহ হয়। গাড়িটির দিকে এগিয়ে আসতে গাড়ি থেকে 2 ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বজরং দলের সদস্যরা আমতলী থানায় খবর পাঠালে ছুটে যায় পুলিশ। আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। শেখেরকোট নিউ মার্কেটে আমাদের গাড়ি পার্কিং করার সময় একটি অটো গাড়ি দেখলাম, সেটি সন্ধিয়ান অবস্থায় রয়েছে। তো সেখানে আমরা গাড়ি পার্কিং করার সময় যখন সামনের দিকে এগোলাম, তখন গাড়ি থেকে 2জন ব্যক্তি, হয়তো গাড়ির ড্রাইভার হতে পারে বা
অন্য কেউ হতে পারে, গাড়ি থেকে হঠাৎ করে নেমে পালিয়ে গেল। তখন আমাদের একটি সন্দেহ হলো যে এখানে একটি হয়তোবা অবৈধ কোনো কিছু কার্যকলাপ চলছিল। তো সেহেতু আমরা আমাদের যে লোকাল থানা আমতলী থানাতে যোগাযোগ করি। তো আমতলী থানার পুলিশ প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করার মাধ্যমে এখানে এসে দ্রুত গতিতে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে ওই গাড়িটিকে জব্দ করে এবং গাড়িতে ওনারা অবৈধ কিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে এবং গাড়িটিকে থানায় উদ্ধার করে নিয়ে যায়। আমরা বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ প্রতিনিয়ত হিন্দু সমাজকে সুরক্ষিত রাখার জন্য এবং সমাজে যে অবৈধ কার্যকলাপকে বন্ধ করার জন্য বদ্ধপরিকর, এবং আমরা হিন্দু সমাজের কাছে আহ্বান করব যে এই ধরনের যে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সর্বদা আপনাদের পাশে আছি। কর্মসংস্থানের দাবি, নেশা ও দুর্নীতির বিরুদ্ধে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল বাম যুব সংগঠন। মিছিলটি শুরু হয় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে, পরে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর নেতৃত্বরা। ডিওয়াইএফ রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বছরে 50,000 চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, বিজেপি সরকারের শাসনে মিস কল দিলেই চাকরি হয়ে যাবে, কোনো ইন্টারভিউ নিতে হবে না। আর সরকার প্রতিষ্ঠার 7 বছর পর বিধানসভায় সরকার তথ্য দিচ্ছে রাজ্যের বিভিন্ন দপ্তরের 50,000-এর অধিক শূন্যপদ আছে। বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর সংকট মারাত্মক আকার ধারণ করেছে। একই সাথে বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকটের কারণে পড়াশোনা লাটে উঠেছে। এমনকি সরকারি অফিসগুলিতেও কর্মচারী নেই, মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, রাজ্যের বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 56,000 কর্মচারী কমে গেছে, আর এদিকে মাত্র 17,000 চাকরি হয়েছে। এর মধ্যে রয়েছে আউটসোর্সিং চাকরি। বর্তমান সরকারের উদ্দেশ্যে আরও প্রশ্ন তুলে বলেন, কেন রাজ্যের যুবকদের সাথে প্রতারণা এবং বিভ্রান্ত করা হচ্ছে? এর জবাব চাইতে রাস্তায় নেমেছে যুবকরা। অপরদিকে নেশা নিয়েও সরকারকে বিদলেন তিনি বলেন, যুবকদের ভবিষ্যৎ পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে রাজ্য জুড়ে নেশার রমরমা চলছে। আরও বলেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী গর্ব করে বলছেন, ত্রিপুরার রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হয়ে গেছে। দাবি করেন, নেশা কারবারের সাথে মূলত যারা যুক্ত তাদের যাতে পুলিশ গ্রেপ্তার করে। কাজের দাবি, কর্মসংস্থানের দাবি, জঙ্গল রাজত্ব অবসান করা এবং যে দুর্নীতি চলছে গোটা দেশ রাজ্য জুড়ে, এই দুর্নীতির অবসান করা, নেশার বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা করা। 3 দফা দাবিতে প্রতিটা জেলা শাসকের কাছে আমরা যাচ্ছি। এই 3টা দাবিতে আমরা জেলা শাসককে বলছি, এই দাবিগুলা রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে। নেশায় গোটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, কাজকর্ম নেই, একটা জঙ্গলের রাজত্ব চলছে। আর মহাকরণ থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতির প্রতিযোগিতা চলছে। আর তা আমরা দেখছি যে গত কয়েকদিন আগে টিআরবিটি, একটা মেরুদণ্ডহীন একটা সংস্থা, এই টিআরবিটির উদ্যোগে টেট 2 পরীক্ষায় গত 27 তারিখ কাকরাবন স্কুলে পরীক্ষার হলে পরীক্ষা যিনি দিতে এসছেন, শিক্ষকের পরীক্ষা দেবেন, তার স্বামী সেখানে ঢুকে হল থেকে তার ওএমআর শিট নিয়ে স্টাফ রুমে গিয়ে অন্য আরেকজন শিক্ষিকাকে দিয়ে ওএমআর শিট মানে পরীক্ষা দিয়েছেন। আজকে 27 তারিখের পর আজকে 6 তারিখ, 1.5 সপ্তাহ অতিক্রান্ত, এখন পর্যন্ত না গ্রেপ্তার না এই নকল পরীক্ষাদারীকে বহিষ্কার করেছেন। এদিকে অভাবের তাড়নায় মা তার সবচেয়ে প্রিয় সন্তানকে বিক্রি করে দিচ্ছেন। এটাই নাকি সুশাসন চলছে। এই যে অভাব, এই যে অনটন, এই দুর্নীতি, নকলের প্রতিযোগিতা। যিনি শিক্ষকের স্ত্রী, যে শিক্ষক, এই শিক্ষক কি তার পরিচয়? তিনি স্থানীয় বিধায়কের সবচেয়ে ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে এই কারণে তার স্ত্রী হলে পরীক্ষা দেবে না, তার স্ত্রীর পরীক্ষা স্টাফ রুমের অন্য ম্যাডাম দেবে। এই সুশাসনের বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি। এই জঙ্গলের রাজত্ব অবসান চাই। ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের আওতায় মঙ্গলবার কমলপুর কৃষি দপ্তরের দুর্গা চৌমুহনী কার্যালয়ের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। কমলপুর নজরুল ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। স্বাগত ভাষণ দেন কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা। ভাষণ দেন কৃষক পরিমল নমসূত্র। এরপর ভাষণ রাখেন উদ্বোধক মনোজ কান্তি দেব। বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সবসময় আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গো। এরপর বিধায়ক দ্বারা একজন কৃষককে ফান্ড ট্রান্সফার দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার
প্রক্রিয়া শুরু হয়। বিগত বছর বন্যায় বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকার কৃষকরা। এই কৃষকদেরকে রক্ষা করার জন্য সরকার এগিয়ে এসেছে এবং এই মেয়র ফান্ড থেকে তাদেরকে আজকে অর্থরাশি প্রদান করা হবে। কৃষকরা আমরা আমাদের অঙ্গরক্ষা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের প্রত্যেকের এবং সরকারের। সরকার দুর্যোগ মোকাবিলায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রচুর অর্থরাশি ব্যয় করছে কৃষকদের জন্য। যাতে কৃষকরা কোনোভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার নজর দিয়েছে এবং এমন বিভিন্ন পর্যায়ের পর্যায়ে গ্রামের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা প্রতিটা পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল গ্রামে রয়েছে আমাদের মহলপুরে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।